তারপর আমরা করছিলাম বাস্তব গ্যাস বলতে আমরা জেড বনাম পি গ্রাফ দেখছিলাম। আমাদের সংযোজন ছিল তখন চাপ। তো এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে যেটা আমরা হরিজন্টাল লাইন, এটা কি আদর্শ গ্যাস। কিছু গ্যাস আছে হরিজন্টাল লাইন নিচে গিয়ে তারপরে উপরে লো প্রেসারে হরিজন্টাল লাইনের নিচে, হাই প্রেসারে হরিজন্টাল লাইনের উপরে। আর হাইড্রোজেন হিলিয়াম এদের গ্রাফ শুরু থেকে উপরে থাকে যে কোনো কন্ডিশনে। ওকে, আর যদি হরিজন্টাল লাইনের নিচে হয় নেগেটিভ ডেভিয়েশন, এবং সেক্ষেত্রে হচ্ছে তোমার কোন ধরনের বল কার্যকর, আকর্ষণ বল কার্যকর, আর হরিজন্টাল লাইনের উপরে মিলে ধনাত্মক বিচ্যুতি আর হচ্ছে বিকর্ষণ বল কার্যকর। এরপরে আমরা কিছু কেস দেখতেছিলাম। আমাদের ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন যেটা ছিল, উচ্চ চাপে কি হয়, তারপরে দেখছিলাম নিম্ন চাপে কি হয়, উচ্চ চাপে নিম্ন চাপে, দুইটা কেস আমরা দেখছিলাম। এখন আমরা আরেকটা কেস দেখব, তুমি বলেন সেটা হচ্ছে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে কি হবে। তাহলে আমাদের ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন কি ছিল, এক মোল গ্যাসের জন্য plus a by b square b minus b into RT এক মোল বাস্তব গ্যাসের জন্য। তাহলে যেটা ঘটবে যে গ্যাসের অণুগুলোর যে গতিশক্তি আছে সেটা অনেক বেড়ে যাবে, কারণ গ্যাসের অণুগুলো অনেক দ্রুত গতিতে ছোটাছুটি করবে, ঠিক আছে, এবং অনেক ফাস্ট। গ্যাসের অণুগুলো যদি অনেক ফাস্ট মুভ করে তখন অণুগুলোর মধ্যে যে অ্যাট্রাকশন আছে সেটা ঠিকমতো কাজ করবে না। যদি অণুগুলো স্লো চলে তাহলে তাদের মধ্যে করে অ্যাট্রাকশন কাজ করার একটু সুযোগ পাবে। বাট অণুগুলো এতটাই ফাস্ট মুভ করে যে এদের মধ্যকার আকর্ষণ বল ঠিকঠাক মতো কাজ করতে পারবে না। সেই জন্য উচ্চ তাপমাত্রায় আমাদের যে আন্তঃনৈমিক আকর্ষণ বল থাকে এ যেটা, এটা প্রায় শূন্যের কাছাকাছি হয়, প্রায় কি হয়, শূন্যের কাছাকাছি হয়। তাহলে উচ্চ তাপমাত্রায় আমাকে এ শূন্যের কাছাকাছি করতে হবে। আর যদি নিম্ন চাপ হয়, নিম্ন চাপ মানে কি, চাপ লো মানে আয়তন অনেক বেশি, ভলিউম অনেক হাই। তার মানে এই যে ক্যাপিটাল বি আছে এটা বি থেকে অনেক অনেক বড় নিম্ন চাপে। ঠিক আছে, তাহলে আমরা উচ্চ তাপমাত্রায় এই অ্যাজাম্পশনটা করতে পারবো, নিম্ন চাপে আমরা এই অ্যাজাম্পশনটা করতে পারবো। এখন যদি আমরা এই দুইটা অ্যাজাম্পশনকে কম্বাইন করি তাহলে এ যদি শূন্যের কাছাকাছি হয় এর মানে কি, b প্লাস a বাই b স্কয়ার, এটা অ্যাপ্রক্সিমেটলি কার সমান, এটা অ্যাপ্রক্সিমেটলি t এর সমান। আর b মাইনাস b এটা অ্যাপ্রক্সিমেটলি কার সমান, v এর সমান। তাহলে আমাদের ইকুয়েশন কি দাঁড়াচ্ছে দেখো, PV RT। এই দুটো অ্যাসাম্পশন করলে PV RT এক মোল গ্যাসের জন্য কোন সমীকরণ এটা, এটা কিন্তু আইডিয়াল গ্যাস ইকুয়েশন। আইডিয়াল গ্যাস। তাহলে একটা বাস্তব গ্যাসই ছিল, বাস্তব গ্যাসই ছিল বাট তার আচরণ কিসের মতো, এটা কিন্তু আদর্শ গ্যাস হয়ে যায় না, এটা বাস্তব গ্যাসই আছে বাট তার আচরণ কার মতো হয়ে গেছে, আদর্শ গ্যাসের মতো। তার মানে আমি যেটা ডিসাইড করতে পারি যে উচ্চ তাপমাত্রায় এবং নিম্ন চাপে, উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে আমরা বলছি
তাপমাত্রা এবং নিম্ন চাপ, অনেকে এখানে কিন্তু গোলমাল পাকায় ফেলে, ঠিক আছে। উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ কোন একটা বাস্তব গ্যাস কারণে আচরণ করে, আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। উচ্চ তাপমাত্রা নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা আসার সম্ভাবনা আছে। পরীক্ষা কোশ্চেন কিভাবে আসবে, এভাবে বলবে যে ধরো, এভাবে বলবে ধরো তোমাকে এখানে গ্যাসের নামগুলো দিবে না, এগুলো জায়গায় দিবে এ বি সি। ধরো তোমাকে দিল এটা হলো এ গ্যাস, এটা হচ্ছে বি গ্যাস। বলবে কোন শর্তে এ গ্যাসকে বি গ্যাসের ন্যায় মানে বি গ্যাসের মতো আচরণ প্রদর্শন করবে, কোন শর্তে এ গ্যাস বি গ্যাসের ন্যায় কি আচরণ প্রদর্শন করবে, ওকে বিশ্লেষণ করবে। মানে তোমাকে একটা বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসের মতো আচরণ করাইতে হবে, এই যে এটা লিখতে হবে। আর শুধু কি এতটুকু লিখে দিলি না, চারা চারা হবে, এটা কিন্তু 4 নম্বরের প্রশ্ন। এগুলো লিখে দিলে 4 পাবো না। এখন বলছে যেহেতু লিখা বাড়াই তো কোনো ম্যাথ তো নাই এখানে, লিখা বাড়াই দিলে তুমি বাস্তব গ্যাসের সংজ্ঞা দিবা, সংজ্ঞা দেওয়ার পরে তুমি ফাইনাল ইকুয়েশনটা লিখবা, ঠিক আছে কিনা, এ দিয়ে কি বোঝায় বি দিয়ে কি বোঝায় এগুলো লিখবা, ঠিক আছে। লেখার পরে তারপরে তুমি মেইন ব্যাখ্যাটা দেবে, আগেই মেইন ব্যাখ্যাতে যাওয়ার দরকার নেই, আগেই একটু হালকা আলোচনা করে টপিকগুলো থেকে তারপরে তুমি এই মূল ব্যাখ্যাটা, তাহলে 4 এ 4 পাবো। তাহলে শুধু এটুকু লিখে দিলেও নাম্বার দিবে এমন না, অথবা 1 নাম্বার কেটে রাখতে হবে, 3 দিবে, ঠিক আছে। আবার 4 এ 4 দিয়ে দিতে পারি, কারণ কোশ্চেন যা আছে সেম টাইপ লিখস। এটা খুবই বড়, কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা আছে অনেক বেশি করে। আচ্ছা, এবার ভালো করে লক্ষ্য করো এই গ্রাফটাতে আসো। আমি যেটা বলতেছি যে উচ্চ তাপমাত্রায় একটা বাস্তব গ্যাস কার দিকে অগ্রসর হয়, আদর্শ গ্যাসের দিকে অগ্রসর হয়, বা তার আচরণটা আইডিয়ালিটির দিকে কি হয়, অগ্রসর। আইডিয়ালিটি মানে তো z = 1 নাকি, কমপ্লেক্সিটি ফ্যাক্টর 1 হলো হচ্ছে আইডিয়াল। তাহলে দেখো আমি যদি এই সেম মানে গ্রাফগুলো অনলি কার জন্য প্লট করি, হাইড্রোজেন গ্যাসের জন্য যদি আমি প্লট করি, z বনাম কি গ্রাফ, তুমি দেখো যদি 300 কেলভিন তাপমাত্রায় যে লেখচিত্র, এটা কিন্তু 1 থেকে অনেক দূরে, মানে এই হরিজন্টাল লাইন থেকে অনেক দূরে। 600 কেলভিনে দেখো একটু কাছাকাছি চলে আসছে, 900 কেলভিনে কি গ্রাফের নেচার সেমই আছে, সেটা ধীরে ধীরে কার দিকে শিফট হচ্ছে, ধীরে ধীরে এটা আইডিয়াল গ্যাসের যে গ্রাফ আছে ওটার দিকে ধীরে ধীরে কি হচ্ছে, শিফট হচ্ছে। 1200 কেলভিনে দেখো আরো কাছে চলে আসছে। এভাবে তুমি তাপমাত্রা বাড়াতে থাকো, বাড়াতে এক সময় পরে কি দেখো, দুইটা গ্রাফটা হরিজন্টাল লাইনের সাথে প্রায় মিলে গেছে, ঠিক আছে। তো এটা থেকেও প্রমাণিত হয় যে উচ্চ তাপমাত্রায় ধীরে ধীরে কি যে কোনো বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের দিকে কি হয়, অগ্রসর হয়, ঠিক আছে। এটার একটা ব্যাখ্যা হইতে পারে। তুমি যদি এই প্রশ্নের আনসারে এই গ্রাফটা চাইলে তুমি আঁকতে পারো, কিন্তু এটা হইতে নাই। ক্লিয়ারটা আশা করতে পারবো। তাহলে আমরা বুঝলাম উচ্চ তাপমাত্রার নিম্নচাপে আদর্শ আচরণ শো করবে, মানে আদর্শ আচরণ থেকে বিচ্যুতি দেখাবে কোন শর্তে, এটা রিভার্স কন্ডিশন যেটা, উচ্চ চাপ নিম্ন তাপমাত্রা, ঠিক আছে। এই দুটো শর্তের যে রিভার্স কন্ডিশন, উচ্চ চাপ নিম্ন তাপমাত্রা, সেখানে বিচ্যুতিটা কি করবে বেশি, আর বিচ্যুতির মাত্রা তোমরা বের করতে পারি।
হাইড্রোজেন এবং হিলিয়ামের লেখচিত্র অলওয়েজ উপরে থাকে কেন? এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে। যখন নাইট্রোজেনের গ্রাফ হচ্ছে লো প্রেসারে নিচে নামছে, হাই প্রেসারে উপরে উঠছে, এটার ব্যাখ্যা আমরা অলরেডি দিয়ে গেছি। মানে হাই প্রেসারের জন্য জেডের ব্যাখ্যা দেওয়া হয়েছে, লো প্রেসারের জন্য কি জেডের ব্যাখ্যা দেওয়া হয়েছে। কিন্তু এই ব্যাখ্যাটা আমরা এখনো দেইনি যে হাইড্রোজেন এবং হিলিয়ামের গ্রাফ অলওয়েজ উপরেই কেন থাকে, এটার গ্রাফ কেন নিচে আসে না, এটার গ্রাফ কেন নিচে আসে না। ঠিক আছে, তার কারণটা বেসিক্যালি দেখো, হাইড্রোজেন হিলিয়াম খুবই হালকা গ্যাস, এরা দুজন খুবই হালকা, খুবই লাইট, খুবই হালকা গ্যাস। হাইড্রোজেন বেশি হালকা, হিলিয়াম তো হাইড্রোজেন একটু হালকা ভারী, বাট দুজনই খুবই হালকা গ্যাস। তো এরা হালকা হওয়ার কারণে যেটা হয় যে এদের অণুগুলো বেশ দূরে দূরে থাকে, বেশ দূরে দূরে অবস্থান করে হাইড্রোজেন গ্যাসের মলিকুলগুলো। তো যার জন্য হাইড্রোজেন বা হিলিয়াম গ্যাসের মলিকুলার মধ্যে অ্যাট্রাকশন নাই বলেই চলে, মানে আন্তঃনালিক আকর্ষণ খুবই কম। এই জন্য এদেরকে তরল করাও খুবই খুবই কঠিন। ঠিক আছে, এদেরকে তরল করতে হলে তোমার তাপমাত্রা নিতে হবে -240, অনেক লো টেম্পারেচার। ঠিক আছে, তো এদের ক্ষেত্রে আমরা যেটা অ্যাসাম্পশন করে নিই সেটা হচ্ছে যে এদের আন্তঃনালিক আকর্ষণ বল এ যেটা আছে এটা প্রায় কি শূন্যের কাছাকাছি, এটা প্রায় শূন্যের কাছাকাছি। আমি বলতে ভাইয়া এইখানেও তো আমরা লিখছি এ শূন্যের কাছাকাছি, যদি আমি দুই ক্ষেত্রে লিখছি এ শূন্যের কাছাকাছি, দুই ক্ষেত্রে কিন্তু লজিক সেম। এই ক্ষেত্রে লজিকটা কি, এই ক্ষেত্রে লজিক হচ্ছে যে তাপমাত্রা অনেক বেশি, বাট হাইড্রোজেনের ক্ষেত্রে কক্ষ তাপমাত্রা দিয়ে কি থাকবে, এর মান শূন্যের কাছাকাছি, মানে রুম টেম্পারেচার, উচ্চ তাপমাত্রার দরকার নেই। তো এই রুমে যদি কিছু হাইড্রোজেন গ্যাস আমি এখন রেখে দিই, এদের মলিকুলগুলো অনেক দূরে দূরে থাকবে, একটা ওইখানে, একটা রুমের ওই কোনায়, একটা রুমের এই কোনায়, আরেকটা এখানে, আরেকটা ওখানে, অ্যাট্রাকটিভ ফোর্স নাই বললেই চলে। হ্যাঁ, ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্টেশন সেম বাট লজিক্যাল না। তাহলে এ যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে কি লেখা যাবে, p প্লাস a বাই v স্কয়ার, এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি p ধরব, p ইনটু v মাইনাস v হবে, তাহলে RT। অলওয়েজ যে কোনো প্রেসার, যে কোনো টেম্পারেচারে এটাই কন্ডিশন 1 প্লাস p বাই। তাহলে তুমি যে কোনো কন্ডিশন নাও না কেন, জেড এর মান কার কাছে আসবে, 1 অথবা 1 এর চেয়ে আসবে বেশি, 1 আসবে কত? তুমি দেখো যখন তুমি টেম্পারেচার অনেক বেশি নিবা, তাপমাত্রা অনেক বেশি নিবা, তাপমাত্রা অনেক বেশি নিবা, যদি টি এর মান অনেক বেশি হয় তাহলে এই যে ভগ্নাংশটা আছে, ভগ্নাংশটা হর আছে, এই হরের মান অনেক বড় হবে, এই ওভারঅল এই পুরো ভগ্নাংশের মানটা অনেক ছোট হবে, সেটা 1 এর কাছাকাছি আসবে, প্রায় 1 এর সাথে 1 থেকে সামান্য বেশি আসবে, বা 1ই বলা যায়। এই জন্যই তাপমাত্রা বাড়লে কি হবে, ধীরে ধীরে গ্রাফ আইডিয়ালিটির দিকে যায়। হাইড্রোজেন হিলিয়ামের ব্যাখ্যা যদি পরীক্ষা আসে তাহলে তুমি এটা লিখবা, উচ্চ তাপমাত্রায় নিম্ন চাপের ব্যাখ্যা আসে তুমি এটা। আর এটার পাশাপাশি এইটার সাথে এই গ্রাফটাও প্লট করবে, তুমি চাইলে এটাও প্লট করতে পারো, সবগুলো গ্রাফিক বুঝে যত বেশি গ্রাফ প্লট করতে পারবা তত ভালো। কারণ একটা গ্রাফ প্লট করা মানে আসলে তোমার বাংলা লেখা অর্ধেক কমে গেছে, ঠিক আছে না? তো
স্যারেরা যখন খাতা কাটে, এখন তো স্যারেরা খাতা টিকটকের দিয়ে খাতা কাটে, আমরা নিউজে দেখছি খাতা কাটে হচ্ছে যে বাচ্চা বলে কাটে, এটা কিন্তু সত্য, স্যার টিচারের খাতা কাটে। আমি একবার খাতা কাটছিলাম, এসএসসি ইংরেজি খাতা কাটছিলাম, ঠিক আছে, ইংরেজি খাতা কাটছিলাম, অনেকগুলো খাতা কাটছিলাম। খাতা কাটছিলাম বলতে কেমন কাটছি, ওই যে আমাদের স্কুল হুসেন স্যার আছে না, মোটা হোসেন, ঠিক আছে, স্বাস্থ্য এমন স্বাস্থ্য নাই স্যার, আগে স্বাস্থ্য হচ্ছে ভাই অনেক পরিচিত, শুনে গেছি। তো স্যারের যে ছোট ভাই আছে ওনার সাথে অনেক ভালো সম্পর্ক, যে ওই হুসেন স্যার খাতা আনলে ওগুলো সব ইয়ে দিয়ে কাটে, ওগুলো ছোট ভাই দিয়ে কাটে, তো মাঝে মাঝে বাসা যায় না, আমার তুমিও ঠিক আছে ভাই। এখানে যেভাবে খাতা কাটা হয় বললাম, হয়তো নাম্বার কেমনে পাই, একটা ছেলে একটা প্যারাগ্রাফ লিখছে, এক পৃষ্ঠার প্যারাগ্রাফ, একটা বানানো হয় নাই, একটা সিঙ্গেল বানানো হয় নাই, সব ভুল, ঠিক আছে। তারপরে 10 কত দেওয়া লাগছে জানো, ওকে 10 6 দেওয়া লাগছে, 10 6 দিতে হয়েছে, এটাই বলে খাতা কাটা, ঠিক আছে। একজন একটা অ্যাপ্লিকেশন লিখছে, কিচ্ছু হয় নাই, ফরম্যাট ঠিক নেই, কিছু ঠিক নেই, মান ঠিক নাই, ঠিক আছে, লেখার তো অবস্থা বিচ্ছিরি, তারপরে 10 6 বোর্ডের খাতাটা নেই। যদি এটা এসএসসি লেভেল, এটা আওয়ামী লীগের আমলের ভূমিকা, এখন আর এরকম না, এখন বোর্ড থেকে নির্দেশনা দেওয়া আছে ভাই, বইলে নাম্বার দিবেন নাইলে জিরো ফাইনালি, ঠিক আছে। সো রেজাল্ট ড্রপ করবে এই বছরই, দেখবেন একটা ড্রাস্টিক ড্রপ দেখবে এইচএস রেজাল্টে, জিপিএ 40,000 বেশি পাবে, এটা আমার অ্যাপ্রক্সিমেশন, বেশি হতে পারে, তাও আমার মনে হচ্ছে বাংলা প্রশ্ন বেশ টাফই হচ্ছে বলা যায়, ঠিক আছে। যেমন ফিজিক্স তো মোটামুটি সহজই হয়েছে, রসায়ন পরীক্ষা একটা হয়েছে, বায়োলজি তারপরে চেষ্টা করতে দিয়েছে, ঠিক আছে, টাইম এগুলো সাবজেক্ট ক্যাপ করে দেয়, সুতরাং টাকা দেওয়া হয়নি, প্রশ্ন বানানোর জন্য টাকা আছে, খাতা কাটার জন্য টাকা আছে, একটা খাতা কাটার জন্য 20 টাকা, বুঝছো, আরো বেশি, একটা খাতা কাটার জন্য মিনিমাম 30-40 টাকা করে দেয় গভর্নমেন্ট দেয়, ঠিক আছে। যদি 1000 খাতা কাটা 30 টাকা করে কত টাকা হয়, তুমি নিজে তো বলে টাকা না, খাতা কেটে ইনকাম, তো নানানভাবে ইনকাম হয় স্যার, ঠিক আছে, এগুলো হচ্ছে উপরি ইনকাম হয়, স্যার নিজেরা খাতা না কেটে কাটাই দিয়ে কাটি দিই, পোলাবেন দিয়ে কাটায়, তো ভাই পোলাবেন দিয়ে গেলে প্রপারলি রিভিউশন হবে, ঠিক আছে। আবার খাতা কাটার সময় সব মূল্য সেট থাকে না, এটা খুব জানি হিউম্যান নেচারই এরকম, ঠিক আছে। তোমরা তোমার খাতা কাটার সময় স্যারের মূল্য ইম্প্যাক্ট অবশ্যই খাতার উপরে পড়বে, যদি আমরা যদি বলি না স্যাররা নিউট্রাল থাকার চেষ্টা করে না, আমাদের হিউম্যান বিহেভিয়ারই এমন, আলাদা মানুষকে এমনভাবেই বানাইছে, মানুষের মুড কেমন থাকবে এটার উপরই ডিপেন্ড করবে সে আসলে কি আচরণ করবে। উল্টা পাল্টা মুড দিয়ে যদি খাতা কাটতে বসে, আর স্যাররা খাতা অনেক ফাস্ট, ধরো রেজাল্ট দেয় 8 মাসের 2 মাসের মধ্যে রেজাল্ট দেয় না, তাহলে মোটামুটি কি 15-20 দিনের মধ্যে সকলের খাতা কাটা আমাকে বোর্ডে জমা করতে হবে, এটা বলা থাকে 20 দিনের মধ্যে 500-1000 খাতা, 20 দিনে 1000 খাতা কাটতে পারে, চিন্তা করা যায় 20 দিনে ডেইলি করে হিসাব করতে হবে, এটা সহজ না, ডেইলি 50 টাকা করে খাতা কাটা টাফ, ছাত্র শুধু খাতা কাটে না, স্যার নিজস্ব কাজ আছে, স্কুল আছে, কলেজ আছে, ঠিক আছে, যে ফ্যামিলি আছে, সব কিছু মিলার পরে খাতা কাটে, পেন আছে, এই জিনিস স্যাররা এগুলো পোলাবে দিয়ে কাটে, এই জন্য পোলাবেদের ফিউচার নষ্ট হচ্ছে এগুলো কারণে। ওকে, তো আমাদের এটা শেষ, এখন আমরা জিনিসটা করবো সেটা হচ্ছে বয়েলের তাপমাত্রা, বয়েলের তাপমাত্রা, যে তাপমাত্রায় নিম্নচাপ বিশিষ্ট অঞ্চলে
কোনো বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে তাকে বয়েলের তাপমাত্রা বলে। বয়েলের তাপমাত্রা যত বেশি হবে, বয়েলের তাপমাত্রা যত বেশি হবে গ্যাসকে তরল করা তত সহজ হবে। গ্যাসকে তরল করা তত সহজ হবে। এইটাকে একটু ভালো করে দেখো, প্রথমে একটা জেড ভার্সেস পি কার। এইখানে তুমি যদি খুবই খুবই লো প্রেসার ছিল, খুবই লো প্রেসার মানে জিরোর কাছাকাছি এরকম প্রেসার, মনে করো এই অঞ্চলটা তুমি যদি চিন্তা করো, খুবই খুবই লো প্রেসার নিছি আমরা। দেখো তো এই অঞ্চলটাতে তোমার যে লেখচিত্রটা ছিল সেটা কিন্তু ডিরেক্টলি উপরে উঠেনি। প্রথমে সে এই হরিজন্টাল লাইনের সাথে একটু টাচ করছে না, যদি এটা বোঝা যাচ্ছে না, বাট সে হরিজন্টাল লাইনের সাথে একটু টাচ করছে এই জায়গাটা দেখো স্প্যানিং। তোমাদের ওই চিন্তা করলে একটা বিমান রানওয়েতে কিছুক্ষণ দৌড়াইলো, তারপরে কই উপরে উঠলো নাকি, আমরা টেকনিক্যাল চিন্তা করি যে আমার গ্রাফটা খুবই নিম্ন চাপে, খুবই লো প্রেসারে এই হরিজন্টাল লাইন বরাবর ছিল, তারপরে সে কোথায় উঠছে, উপরে উঠছে। ওকে, তাহলে খুবই লো প্রেসার, প্রায় জিরোর কাছাকাছি প্রেসার। লো প্রেসার মিন্স হচ্ছে জিরোর কাছাকাছি প্রেসার। জিরো না, এক্স্যাক্টলি জিরো না, বাট জিরোর কাছাকাছি। তো প্রেসার যখন জিরোকে অ্যাপ্রোচ করতেছিল তখন আমাদের গ্রাফটা আদর্শ গ্যাসের রেখার সাথে মিলে ছিল একটু স্টার্টিং। তাহলে এখন হরিজন্টাল লাইনের ঢাল কত হয়, এই হরিজন্টাল লাইনের ঢাল কত, শূন্য না? যদি এটা x অক্ষের সমান্তরাল রেখা তাহলে ঢাল হচ্ছে শূন্য। ঢাল কেমনে বের করে, dy dx থেকে বের করে। তাহলে এখানে y তে z আছে, x এ p আছে, dz ভার্সেস dp at a constant temperature, at a constant temperature সমান কত, জিরো। ঠিক আছে, মানে যখন প্রেসার জিরোকে অ্যাপ্রোচ করতেছে তখন একটা নির্দিষ্ট তাপমাত্রায় আমার এই লেখচিত্রের ঢাল কত, শূন্য। ওই নির্দিষ্ট তাপমাত্রাটাকে আমরা কি বলি, বয়েলের তাপমাত্রা। বয়েলের তাপমাত্রা, ঠিক আছে, বয়েলের তাপমাত্রা মানে সংজ্ঞাটা তুমি ভালো করে বুঝছি, যে তাপমাত্রায় নিম্ন চাপ বিশিষ্ট অঞ্চলে, মানে কি প্রেসার টেন্ডস টু জিরো, চাপের মান শূন্যের কাছে আছে, তখন তোমার লেখচিত্রের ঢাল কত হবে, শূন্য হবে। কারণ তখন তোমার লেখচিত্রটা কার বরাবর আছে, আদর্শ গ্যাসের রেখার বরাবর অবস্থা নিচ্ছে। পরে আস্তে আস্তে সে কি উপরের দিকে উঠবে চাপ বৃদ্ধির সাথে সাথে। ঠিক আছে, কি মানে অনলি লো প্রেসার রিজিয়নে ঢালটা শূন্য হবে। ওকে, তো এখন তোমরা ডেরিভেশন দেখতে চাও কিনা, বয়েলের তাপমাত্রা বেশ জটিল ডেরিভেশন দেখতে চাও, যদি দেখতে চাও তাহলে দেখাবো, নাইলে প্লিজ স্কিপ। ঠিক আছে, ডেরিভেশন দেখতে চাও কিভাবে আসছে, হ্যাঁ হ্যাঁ আসলে দরকারই না, সত্যি তো বলতে মানে পরীক্ষা আসবে না, বইতেই নেয়। ঠিক আছে, ঝামেলার ডেরিভেশন, ঠিক আছে দেখাই।
আসলে এই চ্যাপ্টারে অনেকগুলো ডেরিভেশন আছে, এগুলো কোনো কাজের না আসলে। একটা ডেরিভেশন দেখো, বয়েলের তারপর দেখো, সামনেগুলো স্কিপ করো। তো বয়েলের সূত্রে ডেরিভেশনটা বেসিক্যালি আসে হচ্ছে তোমার ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন থেকে। এটা হচ্ছে আমাদের মেইনলি ইকুয়েশন ছিল এটা। তাহলে বোঝা যাচ্ছে আমার বয়েলের ল, বয়েলের তাপমাত্রা ডিরাইভ করার জন্য আমার কন্ডিশন এটা dZ/dP at a constant temperature equal to 0। তাহলে যেভাবে হোক তোমাকে এই এক্সপ্রেশন থেকে z এর একটা এক্সপ্রেশন বের করতে হবে, বের করে ওইটাকে চাপের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, ঠিক আছে কি? এবং প্রেসার কার কাছাকাছি করতে হবে, 0 এর কাছাকাছি। ওকে, তাহলে এখন এখান থেকে আমাকে z এর একটা এক্সপ্রেশন বের করতে হবে। কাজ করতে দেখো, এটাকে এটা লেখা যায় না, p লেখা যায় সাজায় লিখলাম, মানে এই v - b টাকে ডান পাশে নিলাম ভাগ আকারে, আর a/b² কে আমরা ডান পাশে নিলাম, শুধু p টাই রাখলাম। এখন আমার লাগবে z, তো z মানে কি pv/rt না, z মানে হচ্ছে pv/rt। তাহলে আমরা কাজ করি, আমি v/rt দিয়ে গুণ করে দিই এই পাশে। z আনার জন্য এই যে v/rt দিয়ে উপর পাশে v/rt দিয়ে গুণ করলাম, তাহলে এখানে z চলে আসলো। এখান থেকে rt কাটা থাকলো হচ্ছে v/v - b মাইনাস এখানে থাকবে a/vrt। লব এবং হরকে v দিয়ে ভাগ দিই, এখানে হবে 1, এখানে হবে 1 মাইনাস হবে v/v, ঠিক আছে না? লবকেও v দিয়ে ভাগ, হরকেও v দিয়ে ভাগ, তাহলে এটা আসবে এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় 1 মাইনাস v/v ইনভার্স 1 লেখা যায় না? এটা লিখার পর এরপরে মাইনাস ম্যাথ করতে হবে এখানে a/vrt। তোমরা দ্বিপদী বিস্তৃতি করছো, দ্বিপদী বিস্তৃতি শর্ট সিলেবাস নাই ম্যাথে নাকি? নাই আছে? নাই। ও তোমার তো আছে, কোর্স চ্যাপ্টারটা করছো? এটা তো এখনো করো নাই, কবে করবা? ঠিক আছে, টাইম আছে অবশ্য, আবার টাইম নাই দেখে তাহলে পরে বলি পুরো চ্যাপ্টার বলো। সেকেন্ড পেপারের বিন্যাস সমাবেশ বাস্তব করেছিল সবচেয়ে বেদালের চ্যাপ্টার বিরক্তি করে আসলে কি বিন্যাস
এরকম বলে সত্যি কথা বলতে ভাই শুনতে খারাপ লাগবে, এরকম বলে চান্স পাবো না, কোথাও ঠিক পাবো না, ঠিক আছে? সিরিয়াসলি বলে দিচ্ছি, কোথাও চান্স পাবো না, ওদের পড়াশোনার অবস্থা খুবই খারাপ, ঠিক আছে? এরকম বলে বিপদে পড়বা। আমার মনে হয় তোমাদের ইঞ্জিনিয়ারিং একজনের হবে না, এই পাঁচজনের এইখানে যারা আছে তাদের একজন ইঞ্জিনিয়ারিং হবে না, তোমরা মেডিকেলের দিকে যাও, ঠিক আছে? তোমাদের ম্যাথ ফিজিক্সের অবস্থা ভয়ানক। এদের ঢাকা ভার্সিটি কিছু দেখছো 505 জন স্টুডেন্ট এর ভর্তি ছাড়াই ক্লাস শুরু হয়ে গেছে, মানে সিট ফাঁকা পড়ে আছে। ফিজিক্স ডিপার্টমেন্টের সিট আছে 100টা, স্টুডেন্ট ভর্তি হয়েছে মাত্র 35টা সিট ফাঁকা। তারপরে কি তাহলে মানে ওই 35 জন ফিজিক্সে ভর্তি হওয়ার জন্য যে নাম্বারের যে রিকোয়ারমেন্ট আছে ওইটা কি করতে পারবে, ফুলফিল করতে পারবে। ফিজিক্সের রিটেনে 12 পাইতে হবে, 12 মনে হয়, ঠিক আছে? দেখো কি অবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা হচ্ছে ভাই আপনার যোগ্য স্টুডেন্ট ছাড়া নিব না, অথবা আগামী বছর একটু নিয়ম শিথিল করতে পারে, বাট নাও করতে পারে। বলবেন না আমরা সিট ফাঁকাই থাকবে, কোনো সমস্যা নেই, যারা যোগ্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু নাম্বার রিকোয়ারমেন্ট আছে। ধরো তোমার র্যাঙ্ক হচ্ছে 400, বাট তোমার ফিজিক্সে যদি 10 থাকে তুমি কিন্তু ফিজিক্সে ভর্তি হতে পারবে না, তাহলে বুঝছো? মানে তোমাকে পার্টিকুলার ডিপার্টমেন্টের নাম্বার রিকোয়ারমেন্ট কি করতে হবে, ফুলফিল করা লাগবে। ধরো মনে করো তোমার র্যাঙ্ক হচ্ছে 1, ধরো তুমি ফার্স্ট হইছো, তুমি কেমিস্ট্রিতে পাইছো 5, তুমি কেমিস্ট্রিতে ভর্তি হতে পারবে না, মানে র্যাঙ্ক উপরে থাকলেও তোমার যদি পার্টিকুলার সাবজেক্টের নাম্বার রিকোয়ারমেন্ট ফুলফিল না হয় তুমি পড়তে পারবে না। ধরো তুমি পড়বা মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, তো এখানে আমার বায়োলজিতে ভালো নাম্বার পাইতে হবে। ধরো তুমি ফিজিক্স কেমিস্ট্রিতে কত পাইছো, বায়োলজিতে পাইছো 2, তুমি পড়তে পারবে না। একে তো টিকতে হবে, দ্বিতীয়ত আবার পার্টিকুলার সাবজেক্টের নাম্বার রিকোয়ারমেন্ট তোমাকে ফুলফিল করতে হবে। সো তার মানে তোমার পড়াশোনার মধ্যে কোনো ব্যালেন্সই নাই। ধরো তুমি এক বিষয় বেশি করো, আরেক বিষয়ে তুমি ভয়ানক লেভেলে দুর্বল, এরকম হলে চলবে না। তোমাকে সব বিষয়ই সমান তালে করতে হবে, ঠিক আছে? সবগুলো বিষয়ে কোনোটাতে তোমার এক্সপার্ট ধরো, তোমার চান্স পাওয়ার জন্য পিএইচডি করা লাগবে না। কোনো ফিজিক্স নিয়ে বলবেন যে মাতামাতি যে লেভেলে ভাই, ঠিক আছে? মানে এরা ফিজিক্স ছাড়া কিছু বুঝে না, মানে সে ম্যাথে 0 পাইতে রাজি আছে, ফিজিক্সে তার 100 পাওয়া যায়। কথা হচ্ছে মানে স্টুডেন্ট টেন্ডেন্সি হচ্ছে এরকম, ঠিক আছে? ভাই কেমিস্ট্রিতে 10 পেলে কোনো সমস্যা নেই, আমি ফিজিক্সে আমার বরাবর 100 লাগবে, আমি আইনস্টাইন হবো, আমি নিউটন হবো, আমি নিকোলা টেসলা হবো, ঠিক আছে? আমি ম্যাক্সওয়েল হবো, ঠিক আছে? এরকম ভাবসাব নিয়ে উল্টা দেখা যায় ফিজিক্সই মারা গেছে, ঠিক আছে? ফিজিক্সই বেশি বাকিগুলো জন্য আমার কোনো সাবজেক্ট নিয়ে অতিরঞ্জিত এরকম ভাব দরকার নেই। প্রত্যেকটা সাবজেক্ট এখানে তোমার ইম্পর্টেন্ট, ঠিক আছে? সবগুলো মিলে তোমার বেনিফিটস হবে, ঠিক আছে? সবগুলো মিলে। এবং আমি যখন ভর্তি করতে আমি কিন্তু সব সাবজেক্টের সমান দাঁড়াইছি, মানে আমার নাম্বার হলো কাছাকাছি। ধরো আমি ফিজিক্সে পাইছি 18.5, কেমিস্ট্রিতে পাইছি 19, ম্যাথে পাইছি 21, বায়োলজিতে পাইছি 16, তাহলে আমার নাম্বারগুলো কিন্তু কাছাকাছি ছিল। কোনোটাতে একদমই কম পাই না, কোনোটাতে একদমই বেশি পাই না, কারণ আমি ওই হিসাব করে পরীক্ষা দাঁড়াইছিলাম। তার মানে আমার হিসাবগুলো আমি চান্সও পাইছি, আমি সব সাবজেক্টে ভর্তিও হতে পারি, ঠিক আছে? যে কোনো বিষয়, ঠিক আছে? এই জন্য অতিরঞ্জিত যে ভাবসাবের স্টুডেন্ট এগুলো খুব ডেঞ্জারাস, ঠিক আছে? আর এই যে তোমরা এখন যেমন বিন্যাস সমাবেশ করো, ফার্স্টে চলে গেছে, এটা কিন্তু মেথড গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এবং বিন্যাস সমাবেশ কিন্তু এমন একটা চ্যাপ্টার যেটার ভিতরে এমন কনসেপ্ট আছে যেগুলো তোমার আজীবন লাগবে। ইনকেস তুমি সায়েন্স পড়ো, ইঞ্জিনিয়ারিং স্ট্যাট করতে যাবো, ওখানে বিন্যাস সমাবেশ লাগবে, স্ট্যাটিস্টিক্স ভবিষ্যতের জন্য। এমন যে তুমি স্ট্যাটিস্টিক্স সাবজেক্টে ভর্তি হয়েছে এমনটা না, তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে সেখানে তোমার স্ট্যাটের কোর্স থাকবে, অ্যাপ্লাই স্ট্যাটিস্টিক্স আমাদের কোর্স ছিল। তো ওখানে যায় যে সবই বিন্যাস সমাবেশের পড়াশোনা, ঠিক আছে? এগুলো কিন্তু এবং বিন্যাস সমাবেশ কিন্তু গণিতের একটা মৌলিক শাখা, ঠিক আছে? তুমি যদি ভবিষ্যতে সিএসসি পড়ো, ওখানে বিন্যাস সমাবেশের কনসেপ্ট তোমার লাগবে, নাম্বার সিস্টেম, ঠিক আছে? এগুলো সব জায়গায় আছে। এবং তুমি দেখবে বিভিন্ন ম্যাথের যে কম্পিটিশন অলিম্পিয়াড, ওখানে কোশ্চেন আসে কোথা থেকে? বিন্যাস সমাবেশ থেকে একটা প্রশ্ন থাকবেই অলিম্পিয়াড, যে কোনো অলিম্পিয়াড। এটা যদি জুনিয়র লেভেলের অলিম্পিয়াডও তাও থাকবে, টপ লেভেলের অলিম্পিয়াড, ঠিক আছে? এটা কিন্তু সবাই বিন্যাস সমাবেশ কিন্তু সবাই পড়াইতে পারবে না, একমাত্র বিন্যাস সমাবেশ তারাই তোমার পড়াতে যাদের এগুলোতে এক্সপার্ট, যারা এই চ্যাপ্টারে। কারণ এখানে টপিক যেগুলো অনেক ক্রিটিক্যাল, হুটহাট কেউ ম্যাথ পড়াইতে আসে এই চ্যাপ্টার পড়াইতে পারবে না, কারণ এখানে
প্রবাবিলিটির কনসেপ্ট লাগে, এবং অনেক কিছু কনসেপ্ট লাগে যারা প্রপারলি ম্যাথের ছাত্র বা যারা সত্যিকার অর্থে ম্যাথ বুঝে তারাই পড়াতে পারে। র্যান্ডমলি যে কেউ আসে আপনার, আমি নিজেও এই চ্যাপ্টার পড়াইতে পারি, এই চ্যাপ্টার পারি না বলে ম্যাথ পড়াই না, ঠিক আছে? মানে পারি বলতে আমার কাছে মনে হয় যে আমি এক্সপার্ট লেভেলের পারি না, ঠিক আছে? তো আমার কাছে যখনই মনে হয় যে আমি এক্সপার্ট লেভেলের পারি না, তখন আমি এটা পারি। কারণ আমি যদি আমি স্টুডেন্টকে প্রপারলি একটা কনসেপ্ট বুঝাইতে না পারি, এরকম তাকে আমি ঠকাচ্ছি, ঠিক আছে? হয়তো ঠিক আছে এই বইয়ের অঙ্কগুলো আছে করো, 10টা 20টা অঙ্ক আছে, এগুলো থেকে সবসময় পরীক্ষা আসে, কয়েকটা অঙ্ক আছে আমি তোমার এখন দেখা দিতে পারবো, বলে আসবে, ঠিক আছে? বাইসে বাইসে সময় 3-4টা অঙ্ক দিব, বিজনেস থেকে দেবো, ওগুলাই ঘুরে ফিরে আসবে। কিন্তু আমি তো তাদের কনসেপ্ট ঠিক করে বুঝাইতে পারিনি, তার মানে তারা ঠকাইলাম। ঠিক আছে, যাক তোমরা দ্বিপদী মিশ্রণ করে নিও। দ্বিপদী মিশ্রণ এরকম একটা সূত্র আছে, দেখো এটা তোমরা পড়বা, বাইনোমিয়াল সূত্র যখন পড়বা, কিছু সিরিজ এক্সপানশন আছে, এগুলো বলে টেইলর সিরিজ। এটাকে বলে টেইলর সিরিজ। এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে 1 + x + x² প্লাস, এবং এগুলো অসীম পর্যন্ত যাবে, ঠিক আছে? তাহলে এখন আমরা এই যে জিনিসটা এটা এখানে অ্যাপ্লাই করব। দেখো এটাকে অনেকটা সেরকমই না, 1 - b/b পাওয়ার কত -1, তাহলে এটা 1 - x এর উপরে কত -1, তাহলে কি দাঁড়াবে 1 + x, তাহলে 1 + b/b প্লাস x² মানে b² প্লাস b³ মাইনাস, মানে ডট ডট দিবা, ইনফাইনাইট পর্যন্ত গেছে, ডট ডট দেওয়ার পর এখানে তুমি লিখবা মাইনাস a/br। বুঝছো? এই যে আমি এক্সপেরিমেন্ট করে লিখলাম। এবার দেখো এই 1টা ঠিক থাকবে, এটা কি কিছু করার দরকার নেই। এই দুটো জিনিস থেকে কি কম যায় বলো? এই দুটো জিনিস থেকে কি কম যায়? 1/b কম যায়। 1/b কম দিলে থাকে কি b - a/rt, এটা থাকে প্লাস থাকে b² প্লাস b³ এখন দেখো আমরা আদর্শ বিস্তার সমীকরণ থেকে কি জানি? pb = rt, তাহলে v = কি হবে rt/p, আর তাহলে 1/b = কত হবে? 1/b এর মান কত? p/rt। তাহলে আমরা করব কি, এখানে যত জায়গায় 1/b আছে সব জায়গায় আমরা p/rt লিখব। কেন? কারণ তোমার এখানে p এর সাপেক্ষে z কে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে z মাস্ট বি এ ফাংশন অফ p, z p এর একটা ফাংশন হওয়া লাগবে, মানে এখানে তো কোথাও p নাই, এই p আনতে হবে না অন্তর্গত করার জন্য। তাহলে এখানে 1 + 1/b এর জায়গায় তুমি লিখো p/rt, মাইনাস a/rt, b² থাকবে এখানে, এটা থাকবে, আর এখানে তোমার থাকবে p² বাই r²t²। বাকিগুলো আমি লিখলাম না, বাকিগুলো আমাদের দরকার নেই, ঠিক আছে? এটা বাকিগুলো লিখলাম। এখন দেখো আমি z পেয়ে গেলাম p এর একটা ফাংশন, এই যে সব জায়গায় p আছে, এখানে p আছে, এখানে p আছে। এখন তুমি ডিফারেন্সিয়েশন করো, dz/dt বের করো। তো ডিফারেন্স
1, এটা তো ধ্রুবক, তাহলে এটাকে অন্তরীকরণ করলে 0 হবে, এটা বাদ। দেখো এখানে কিন্তু আমি আগেই বলে দিয়েছি টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট। টেম্পারেচার কনস্ট্যান্ট হলে এখানে পি ছাড়া বাকি সব কনস্ট্যান্ট না, এ ছোট হাতের বি, ছোট হাতের এ, ছোট বড় হাতের আর, সবই তো কনস্ট্যান্ট। এখানে থাকবে কি 1/RT থাকবে, b minus a/RT থাকবে, প্লাস। তো এখানে দেখো সেম p ব্যতীত সবই কনস্ট্যান্ট, তাহলে থাকবে কি p স্কয়ার কে অন্তরীকরণ করলে কত হবে 2p, আর থাকবে b স্কয়ার বাই r স্কয়ার t স্কয়ার। পরেরগুলো লেখার দরকার নেই, ডিফারেন্সিয়েশন করা শেষ। এখন আমরা যখন বয়েলের তাপমাত্রা ডিরাইভ করব না, কন্ডিশন কি বলেছে, চাপের মান কার কাছাকাছি হতে হবে, চাপের মান শূন্যের কাছাকাছি হবে, চাপের মান শূন্যকে অ্যাপ্রোচ করবে, আর ঢালের মানটা কত বসাতে হবে 0 বসাইতে হবে। তাহলে এখন যদি প্রেসার 0 কে অ্যাপ্রোচ করে, দেখো প্রেসার যদি 0 কে অ্যাপ্রোচ করে তখন ডিজেড কি কত, তাহলে প্রেসার যদি 0 কে অ্যাপ্রোচ করে তাহলে এপি রিলেটেড যতগুলো টার্ম থাকবে রাইট হ্যান্ড সাইডে সব কি 0 হয়ে যাবে না, প্রেসার যদি 0 কে অ্যাপ্রোচ করে সব 0 হয়ে যাবে। তাহলে রাইট হ্যান্ড সাইডে পি রিলেটেড টার্ম সব 0, শুধু একটা টার্ম থাকবে, এই যে প্রথমটা একটা টার্মই থাকবে, বাকি সব 0 হয়ে যাবে। তাহলে 1/RT b minus a/RT, তাহলে প্রেসার 0 কে অ্যাপ্রোচ করলে আমার ঢালের মান এটা আসবে, কারণ কন্ডিশন কি বলছি ঢালের মান কত হওয়া লাগবে, ঢালের মান 0 হওয়া লাগবে, তাহলে এটা সমান সমান 0 বসাবো। তাহলে b minus a/RT সমান 0 আসবে, তাহলে b সমান হবে a/RT, t সমান হবে a/RB। এটাকে আমরা বলি বয়েলের তাপমাত্রা, ঠিক আছে, ক্যাপিটাল B দিয়ে লেখে t বয়েল a/RB। সো এই যে এত কিছু করার পরে ফাইনাল আমাদের এইটাই লাগতো, তো এটা সরাসরি লিখে দিলেই কাজ হয়ে যেত। এগুলো একটু কি বলবো, আর আমরা এখান থেকে যে ইকুয়েশনটা বানাইলাম, দেখো z এর যে ইকুয়েশন না বানাইলাম, এই ইকুয়েশনের একটা নাম আছে, এটা মূলত ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন থেকে আসছে, বাট এই ইকুয়েশনটার নাম হচ্ছে, এই যে ইকুয়েশনটা z = 1 + b/t, এটার নাম হচ্ছে ভিরিয়াল ইকুয়েশন। জেনারেলি যেটা হয় যখন তোমার প্রশ্ন আসে ভিরিয়াল ইকুয়েশন থেকে তখন সূত্র প্রতিপাদন করা লাগে না, পরীক্ষায় জেনারেলি যেটা হয় যে তোমার এই এক্সপ্রেশনটা সরাসরি প্রশ্ন দেওয়া থাকে, ডিরেক্টলি দেওয়া থাকে, তারপরে ওখান থেকে প্রশ্ন করবে। তোমাদের আসবে এগুলো আসে আইআইটিতে, আইআইটিতে আসে ওদের মাস্টার ক্লাসের পরে সিলেবাস অনেক কিছু আছে, আমাদের আসবে এমন। তাহলে আমাদের খালি এটা মনে রাখতে হবে বয়েলের শুধু সূত্রটা কি a/RB। তাহলে দেখো এখানে তোমার a এর মান যত বড় হবে বয়েলের তাপমাত্রা তত বেশি, আর b এর মান যত ছোট বয়েলের তাপমাত্রা তত বেশি। তোমাকে বুঝে মনে রাখতে হবে a/RB। আমাদের বয়েলের তাপমাত্রা শেষ। এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে গ্যাসের লিকুইফিকেশন, গ্যাসকে কিভাবে তরল করে, এখানে অনেক কিছু আছে। গ্যাসের তরলীকরণ, বেসিক্যালি তোমার যে কোনো বাস্তব
গ্যাসকে দুই ভাবে তরল করা যায়। গ্যাসকে দুই ভাবে তরল করা যায়। চাপ প্রয়োগ করে দুই হলো তাপমাত্রা হ্রাস করে। আর গ্যাসের তরলীকরণ, গ্যাসের তরলীকরণ প্রশ্নটা হচ্ছে A/B, এটা মনে রাখবা। আমাদের যে বয়েলের তাপমাত্রা, এটাও কার প্রপোর্শনাল হবে? এটাও তো A/B এর প্রপোর্শনাল, বিকজ সূত্র কি ছিল A/RB। এগুলো থেকে বেসিক্যালি এমসিকিউ আসতে পারে। তাহলে দুই ভাবে তরল করা যাবে যে কোনো গ্যাসকে উচ্চ চাপ প্রয়োগ করে। উচ্চ চাপ মানে তুমি যখন অনেক বেশি প্রেসার দিবা গ্যাসকে, অনেক বেশি প্রেসার মানে কত প্রেসার? 70 atm চাপ, মনে করো 70-80 atm, অনেক না, 70-80 atm চাপ। তাহলে তুমি অনেক বেশি চাপ দিবা, তখন গ্যাসের মলিকুলগুলো অনেক বেশি কাছাকাছি চলে আসবে, তখন তাদের মধ্যে আকর্ষণ বল কার্যকর হলে তখন তারা একত্রিত হয়ে কি তরল হয়ে যাবে। আর তাপমাত্রা হ্রাস করেও করা যায়। এটা জন্য যখন তাপমাত্রা যখন হ্রাস করবা, তখন গ্যাসের মলিকুলার মুভমেন্ট কমে যাবে, অনেক ছোটাছুটি কমে যাবে, তখন তারা স্লো মুভ করবে। তো স্লো মুভ করলে তখন আমাদের মলিকুলার আকর্ষণ বলটা ঠিকঠাক মতো কাজ করতে পারে। ঠিক আছে? সো এই দুই ভাবে আমরা তরল করব। সেগুলোর ডিটেইলস আলোচনা কিন্তু আছে না। তরলীকরণ জিনিসটা অনেক ব্যাপক একটা আলোচনার বিষয়। তোমাদের খুব বেশি বিস্তারিত এটা করতে হবে না। তুমি খালি এটাই করবা যে উচ্চ চাপ প্রয়োগ করে তরল করা যায়, তাপমাত্রা হ্রাস করে তরল করা যায়। আর তরলীকরণ কি কি বিষয়ের উপর নির্ভর করে? ছোট হাতের A আর ছোট হাতের B এর উপরে। তাহলে A দিয়ে কি ছিল? আন্তঃআণবিক আকর্ষণ বল। তাহলে গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ বল যত বেশি, এটা খুবই স্বাভাবিক। আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি হলে অন্যকে কাছাকাছি আনাটা কি হবে? তোমার জন্য সহজ হবে, ইজি হবে, তারা সহজেই একত্রিত হয়ে তরল হয়ে যাবে। আর গ্যাসের অণুর B যত ছোট, মানে গ্যাসের অণুর আকার যত ছোট হবে, লিকুইফাই করা তত সহজ। ঠিক আছে? এই দুটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। আসলে দেখা যায় পরীক্ষায় 2-3টা গ্যাসের A B এর মান দিয়ে দেয়, দিয়ে বলে যে কোন গ্যাসটাকে তরল করা সবচেয়ে ইজি হবে বিশ্লেষণ করতে। তাহলে বলতে পারো যে এরকম প্রশ্ন দিয়ে দিতে পারে। সচরাচর আসে না, বলছি সচরাচর আসে না, কিন্তু এখন আসতে পারে। কারণ তোমার এখন প্রশ্নের প্যাটার্ন কোন কেউ মানে কি আসবে কেউ জানে না। ঠিক আছে? প্রত্যেকে কি না কি দিয়ে দিবে। তুমি এই বছর কিন্তু আমি দেখছি যে অনেকগুলা প্রশ্নে কি হয়েছে, মানে গ আর ঘ এর মধ্যে তুমি ঘ পারবা গ পারবা না, গ পারবা ঘ পারবা না। কোশ্চেন এমন ভাবে সেট করা হয়েছে তুমি একটা করার জন্য, মানে দুই একটা কোশ্চেন তোমার উল্টা পাল্টা দিছে, প্রত্যেকটা মানে একটু আনঅর্থোডক্স কোশ্চেন, মানে যেগুলো সচরাচর আসে না এরকম টপিক থেকে কোশ্চেন দিয়েছে। যেমন নিষ্ক্রিয় যৌগ থেকে প্রশ্ন দিয়েছে, যেগুলো পাওয়া না গত 10 বছরের পরে এরকম প্রশ্ন দিয়েছে। ওই জন্য তোমাকে যেগুলো সেগুলো প্রস্তুত থাকতে হবে, কখন কি আসে বলা যায় না। ঠিক আছে? এটা ভাই জীবনের একটা ব্যাপার, গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, এটার সাথে তুমি হাবিজাবি করতে পারো না। এবারে বয়েলের তাপমাত্রা, এটাও তার প্রশ্ন এবার
এ যত বড় বয়েলের তাপমাত্রা বড়, বি যত ছোট বয়েলের তাপমাত্রা তত বড়। আর বয়েলের তাপমাত্রা যত বাড়বে তরলীকরণ তত কি হবে, ইজি। আচ্ছা, তাহলে তরলীকরণের আজকে দুটো থাক, আগামী